আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের নবম লেকচারে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা জানো যে গত 8টি লেকচারে আমরা এই রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে নতুন আরেকটি টপিকস নিয়ে আলোচনা করব। দেখো, এখানে একটি পিকচারে 4টি বিকার নেওয়া হয়েছে, 4টি পাত্রে ভিন্ন পরিমাণে এ ও বি বিক্রিয়ক নেওয়া হয়েছে। প্রথম পাত্রে এ ও বি বিক্রিয়ক আছে 1টি করে, দ্বিতীয় পাত্রে 2টি করে, পর্যায়ক্রমে চতুর্থ পাত্রে এ এবং বি বিক্রিয়ক আছে 3টি করে। তোমরা দেখো এখানে যদি আমরা সংঘর্ষের কথা বলি, বিক্রিয়কগুলোর মধ্যে সংঘর্ষের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে 4 নম্বর পাত্রে অর্থাৎ 4 নম্বর বিকারে কিন্তু বিক্রিয়কগুলোর মধ্যে সংঘর্ষের পরিমাণ বেশি হয়েছে। এবং আমরা কিন্তু জানি যে রাসায়নিক বিক্রিয়ার সংঘটনের প্রথম শর্ত হচ্ছে বিক্রিয়কগুলো পরস্পর সংস্পর্শে এসে সংঘর্ষ ঘটা, কলিশন হওয়া। অর্থাৎ বিক্রিয়ক অণুগুলোর মধ্যে যত বেশি সংঘর্ষ ঘটবে বিক্রিয়ক গতিবেগ তত বেশি বৃদ্ধি পাবে। সেদিক থেকে কিন্তু 4 নম্বর পাত্রে বিক্রিয়াটি দ্রুত ঘটবে। অর্থাৎ স্থির তাপমাত্রায় একক আয়তনে যত বেশি সংখ্যক বিক্রিয়ক মোল উপস্থিত থাকে বিক্রিয়ক অণুসমূহের মধ্যে সংঘর্ষ তত বেশি ঘটে, অর্থাৎ বিক্রিয়ার হারও সেই অনুপাতে ঘটে। তার মানে বিক্রিয়কের পরিমাণ যত বেশি থাকবে বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়ক অণুগুলোর মধ্যে সংঘর্ষ তত বেশি ঘটবে এবং বিক্রিয়ার গতিবেগও তত বেশি ঘটবে। তো আমরা যে সূত্রের সাহায্যে এই বিষয়টি বুঝতে পারি, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় বা সমানুপাতিক সম্পর্কতে পরিবর্তন হয়, সেই সূত্রটি নিয়ে আজকে আমাদের আলোচনা। সেই সূত্রটি হচ্ছে ভর ক্রিয়া সূত্র, অর্থাৎ ল অফ মাস অ্যাকশন। এই সূত্রটি সম্পর্কে প্রথম দুইজন বিজ্ঞানী ধারণা দেন 1864 সালে, অর্থাৎ 1864-এ নরওয়ের রসায়নবিদ, নরওয়ের বিজ্ঞানী দুজন হচ্ছেন গুলবার্গ এবং ওয়েজ। ওনারা সূত্রটি যেভাবে লিপিবদ্ধ করেন সেটি হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রায় একটি বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা যদি স্থির থাকে বিক্রিয়ার গতিবেগ নির্ভর করবে কিসের উপর? বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কের সক্রিয় ভরের উপর। এখন বিষয়টি হচ্ছে সক্রিয় ভর বিষয়, টার্মটা কি? সক্রিয় ভর হচ্ছে কোনো একটি বিক্রিয়ায় বিক্রিয়কের কতটুকু অংশগ্রহণ করছে, অর্থাৎ অ্যাক্টিভ পার্ট। আমি আবারও বলছি, সক্রিয় ভর হচ্ছে বিক্রিয়ায় বিক্রিয়কের কতটুকু অংশগ্রহণ করছে। তো সক্রিয় ভরকে দুইটি রাশিতে ব্যাখ্যা করা যায়, একটা হচ্ছে মোলার ঘনমাত্রায়, যেটা আমরা ভালোভাবেই জানি, এবং আরেকটা হচ্ছে আংশিক চাপ। আংশিক চাপ বিষয়টি আমরা কিন্তু রসায়ন দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়ন যে চ্যাপ্টারটি ছিল, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার, সেখানে কিন্তু পড়েছিলাম। ডাল্টনের আংশিক চাপ সূত্র যেটা আলোচনা ছিল সেখানে কিন্তু আমরা পড়েছিলাম। তারপর আমি একটু বিষয়টি ক্লিয়ার করি। আংশিক চাপ হচ্ছে, মনে করো 1 লিটার আয়তনের পাত্রে দুটি গ্যাসীয় বিক্রিয়ক নিয়ে বিক্রিয়া করা হচ্ছে। তো এই দুটি গ্যাসীয় বিক্রিয়ক এই পাত্রে 1 লিটার আয়তনের পাত্রে যে পরিমাণ চাপ প্রয়োগ করবে, অর্থাৎ এই মিশ্রণের মোট যে চাপ, সেটি কিন্তু দুইটি গ্যাসীয় বিক্রিয়কের আংশিক চাপের যোগফলের সমান। অর্থাৎ মোট যে চাপটা আমরা পাবো মিশ্রণে, সেখানে কিন্তু দুইটি বিক্রিয়কই সমান একটা নির্দিষ্ট পরিমাণ করে অবদান রাখছে। তো মনে করো ওই দুইটি গ্যাসীয় বিক্রিয়কের 1 লিটার আয়তনের পাত্রে যারা বিক্রিয়া করছি, সেখানে মোট চাপ যদি 3 অ্যাটমসফিয়ার হয়, গ্যাস মিশ্রণের মোট চাপ যদি 3 অ্যাটমসফিয়ার হয়, তার কিছু কিন্তু একটি বিক্রিয়কের, আর কিছু অংশ কিন্তু অপর বিক্রিয়কের। তো আমি আংশিক চাপ কোনটি বুঝবো? যে এই যে 1 লিটার আয়তনের পাত্রে যে দুইটি গ্যাসীয় বিক্রিয়ককে একসঙ্গে রাখছি, আমি যদি তা না করে একটি মাত্র গ্যাসীয় বিক্রিয়ককে, অর্থাৎ ওই দুটি বিক্রিয়কের মধ্যে একটি মাত্র গ্যাসীয় বিক্রিয়ককে ওই একই আয়তনের পাত্রে যদি রাখি, তাহলে সে যে চাপ প্রয়োগ করবে তাকে বলা হবে
ওই গ্যাসীয় বিক্রিয়কের আংশিক চাপ। তার অর্থ আমি দুইটি গ্যাসীয় বিক্রিয়ককে প্রথমে 1 লিটার আয়তনের পাত্রে রেখেছিলাম মিশ্রিত অবস্থায়। এখন আমি কিভাবে রাখবো, একটি গ্যাসীয় বিক্রিয়ককে ওই একই 1 লিটার আয়তনের পাত্রে রাখলে যে চাপ প্রয়োগ করবে তাকে আমি ওই বিক্রিয়কের আংশিক চাপ বলবো। ওকে, দেখো গতদিন এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করেছিলাম, অর্থাৎ মোলার ঘনমাত্রার সাম্য ধ্রুবক বা কেসি এবং আংশিক চাপের সাম্য ধ্রুবক কেপি নিয়ে। সেটা একটু আবারও বলছি, খেয়াল করো। এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, উভমুখী বিক্রিয়া, এ প্লাস বি থেকে সি এবং বি উৎপন্ন হয়। তো এই বিক্রিয়াটি যেহেতু উভমুখী, তাহলে অবশ্যই এখানে সাম্য অবস্থা অর্জিত হবে। আর সাম্য অবস্থা অর্জিত হলে সেখানে অবশ্যই সাম্য ধ্রুবক পাবো। তার আগে যদি ভরক্রিয়ার সূত্র থেকে আমরা চিন্তা ভাবনা করি, দেখো প্রথমে আমি যদি এ প্লাস বি বিক্রিয়ক নিয়ে চিন্তা করি, তাহলে এ প্লাস বি বিক্রিয়া থেকে বিক্রিয়া সংঘটিত হয়ে উৎপাদ হচ্ছে সি এবং বি, অর্থাৎ সম্মুখ দিকের বিক্রিয়ক কারা, এ এবং বি। আর বিপরীত দিকের বিক্রিয়ার কথা যদি চিন্তা করি, তাহলে কিন্তু বিক্রিয়ক সি এবং ডি। বিষয়টি ভালোভাবে খেয়াল করো, সম্মুখ দিকের বিক্রিয়া যদি চিন্তা করা হয় সামনের দিকের, তাহলে কিন্তু বিক্রিয়ক এ এবং বি, আর বিপরীত দিকের বিক্রিয়ক হচ্ছে সি এবং ডি। আমরা ভরক্রিয়ার সূত্রে কি দেখলাম, যে তাপমাত্রা স্থির থাকলে বিক্রিয়ক গতিবেগ কার সমানুপাতিক হয়, বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। যতগুলো বিক্রিয়ক থাকবে সক্রিয় ভরকে আমি কিভাবে প্রকাশ করতে পারি, হয় মোলার ঘনমাত্রায়, নয় আংশিক চাপ। তাহলে এক্ষেত্রে যদি আমরা সম্মুখ দিকের বিক্রিয়ার গতিবেগ চিন্তা করি, অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন বা আরএফ, সেটি কার সমানুপাতিক হবে, এ বিক্রিয়ক এবং বি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক, অর্থাৎ মোলার ঘনমাত্রার সমানুপাতিক। তাহলে মোলার ঘনমাত্রাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল সি। তাহলে আরএফ সমানুপাতিক সি এবং সিবি। যদি সমানুপাতিক চিহ্ন উঠে যায় তাহলে সমানুপাতিক ধ্রুবক আসবে, সেটা কে1। এভাবে আমরা আরএফ পাবো। অপরদিকে যদি আমরা বিপরীত দিকের বিক্রিয়া চিন্তা করি, অর্থাৎ সি এবং ডি ভেঙে এ এবং বি তৈরি হচ্ছে, তাহলে বিপরীত দিকের বিক্রিয়ায় গতিবেগ কি হবে, আর বি, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন কার সমানুপাতিক হবে, ওই সি এবং ডি বিক্রিয়কের মোলার ঘনমাত্রা বা সক্রিয় ভরের সমানুপাতিক, অর্থাৎ আরবি সমান কে2 ইন্টু সি এর ঘনমাত্রা ডি এর ঘনমাত্রা। তো সাম্য অবস্থা আমরা জানি আরএফ এবং আরবি সমান হয়, অর্থাৎ সম্মুখ দিকের বিক্রিয়ার গতিবেগ বিপরীত দিকের বিক্রিয়ার গতিবেগ সমান হয়। তাহলে আরএফ সমান আরবি, মানগুলো বসায় আমরা এভাবে কে1 ভাগ কে2 যেটা পাবো, এটাকে বলা হয় মোলার ঘনমাত্রার সাম্য ধ্রুবক কেসি। অর্থাৎ কেসি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটি উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় উৎপাদের ঘনমাত্রার গুণফল এবং বিক্রিয়কের ঘনমাত্রার গুণফলের অনুপাত। এবার আসা যাক আংশিক চাপের সাম্য ধ্রুবক কেপি নিয়ে। একই বিষয় কেসির মতোই, এক্ষেত্রে শুধু আমরা বিক্রিয়ক উপাদানগুলোর সক্রিয় ভর মোলার ঘনমাত্রায় চিন্তা না করে আংশিক চাপে চিন্তা করব। অর্থাৎ এর আগে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এ এবং বি এর ঘনমাত্রা লিখেছিলাম, এবার লিখবো আংশিক চাপ আকারে, অর্থাৎ পি এবং পিবি। একই রকম ভাবে শেষে আমরা দেখো ফাইনালি কেপি পাচ্ছি। অর্থাৎ কেপি হচ্ছে আংশিক চাপের সাম্য ধ্রুবক, এবং সংজ্ঞা যদি বলি তাহলে হবে নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটি উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় উৎপাদের আংশিক চাপের গুণফল এবং বিক্রিয়কের আংশিক চাপের গুণফল হচ্ছে কেপি। এবার আসা যাক কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক কেমন। দেখো এখানে একটি বিক্রিয়া দিয়েছি আমি, যে বিক্রিয়ায় এ এবং বি বিক্রিয়ক আছে এবং উৎপাদ হচ্ছে এল এবং এম, এবং তাদের মৌলও দেয়া আছে। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে কেসির সমীকরণ এটা হবে উৎপাদের ঘনমাত্রা গুণফল ভাগ বিক্রিয়ার ঘনমাত্রা গুণফল, এবং যে মৌল হবে সেগুলো পাওয়ার হয়ে যাবে, তোমরা জানো। একইভাবে যদি কেপি এর সমীকরণ লিখি তাহলে আমরা আংশিক চাপে এভাবে লিখবো। তাহলে দুটি সমীকরণ পেলাম, সমীকরণ 1 এবং সমীকরণ 2। এরপর আমরা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ থেকে কি জানি, পিভি সমান এনআরটি। সেখানে পি থেকে এন ভাগ ভি করে এভাবে সিআরটি পাবো। সিটা কি, মোলার ঘনমাত্রা। কিভাবে আমরা জানি, মোলার ঘনমাত্রা বা ঘনমাত্রা সমান মোল ভাগ আয়তন, তাহলে সেখান থেকে পি সমান সিআরটি পাবো। তারপর সিআরটির মান যদি আমরা 2 নম্বর সমীকরণে বসাই, সেখান থেকে এভাবে সিম্পলিফাই করে কিন্তু ফাইনালি আমরা কেপি সমীকরণ এটা পাচ্ছি। অর্থাৎ কেপি সমান যেটা পাচ্ছি, কেপি সমান কেসি আরটি n2 মাইনাস n1। এখানে n2 কি, n2 হচ্ছে উৎপাদের মোল সংখ্যার যোগফল। উৎপাদের মোল সংখ্যা কি, যেমন এই বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদ হচ্ছে এল এবং এম, তাদের মোল কত ছিল, স্মল এল এবং স্মল এম, তাদের যোগফল অর্থাৎ এল প্লাস এম, সেটা হচ্ছে n2।
আর এনন হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যার যোগফল, অর্থাৎ স্মল এ প্লাস স্মল বি। তাহলে আমরা ফাইনালি আমরা সমীকরণ সম্পর্ক কি পেলাম? কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। ডেল্টা এন সমান কি? এন টু মাইনাস এন ওয়ান। তাহলে আমরা যদি কোনো একটি বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এর মান বের করতে পারি, তাহলে সেখান থেকে এই সম্পর্ক অনুযায়ী কেসি বের করতে পারবো। অপরদিকে কেসি এর মান যদি আমরা জানি কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলে এই সম্পর্ক থেকে কেপি এর মান বের করতে পারবো। ওকে, শুধু পার্থক্য কোথায়? ডেল্টা এন বের করতে হবে। ডেল্টা এনটা কি? আমরা দেখব সেই বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা কত, সেখান থেকে উৎপাদের মোল সংখ্যা থেকে বিক্রিয়কের মোল সংখ্যা বিয়োগ করে আমরা ডেল্টা এন বের করব। টিটা অবশ্যই ক্যালভিনীয়কের তাপমাত্রা বসাতে হবে, আর আর এর মান যেটি বসাতে হবে সেটি হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে যে আর এর মান আছে সেটি হচ্ছে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। ওকে, তাহলে কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। এখন যদি এমন হয় যে কোন একটি বিক্রিয়া উৎপাদের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যা উভয়ই সমান, অর্থাৎ ডেল্টা এন এর মান 0 বা এন টু মাইনাস এন ওয়ান সমান 0, তাহলে কিন্তু আমরা পাবো শুধুমাত্র কেপি সমান কেসি। কারণ তোমরা জানো কোনো কিছুর পাওয়ার 0 হয়ে গেলে সেটা 1 হয় তার মান। তাহলে ডেল্টা এন এর মান যদি 0 হয় বা বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা যদি সমান থাকে কোনো বিক্রিয়ার, সেই ক্ষেত্রে কেপির মানও যা, কেসির মানও তাই। ওকে, এবারে দেখা যাক একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে। এটা এই কোশ্চেনটি সাধারণত খ নাম্বারের কোশ্চেন বা 2 মার্কের কোশ্চেন হিসেবে আসে যে কেপি ও কেসি এর মান শূন্য বা অসীম হতে পারে কিনা। দেখো এই যে একটা বিক্রিয়া আমি লিখেছি, দেয়া আছে। এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি এর রাশিমালাগুলো এমন হবে। আচ্ছা, প্রথমে আমরা আসি কেসি এর মান শূন্য বা অসীম হতে পারে কিনা। সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে কেপি এরটাও বুঝতে পারবো। দেখো তো এই বিক্রিয়াটির ক্ষেত্রে কেসি এর যে রাশিমালা আছে সেখানে যদি উৎপাদ এল এবং এম এর ঘনমাত্রা যদি না থাকে, কোনো পরিমাণ যদি না থাকে, তাহলে সেখানে 0 বসবে। এবং কোনো কিছুর অংশ যদি উপরে যদি 0 থাকে কোনো অনুপাতের, তাহলে অবশ্যই পুরো রাশিটাই 0 হয়ে যাবে। তার মানে কেসি এর মান আমরা শূন্য পাবো কখন? যদি উৎপাদের কোনো পরিমাণ ওই বিক্রিয়ার সাম্যাবস্থায় না থাকে। কিন্তু তোমরা জানো যে সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ই থাকে, যদি ক্ষুদ্র পরিমাণে হলেও থাকবে, একেবারে শূন্য হবে না, মানে একেবারে নেই এমনটা হবে না। তবে যেহেতু কোনো একটি বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের পরিমাণ শূন্য হতে পারে না, সাম্য অবস্থায় কোনো একটি উভঙ্গী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদের পরিমাণ শূন্য হতে পারে না, তাহলে অবশ্যই কেসি এর মানও শূন্য হবে না। এবার আসা যাক কেপি এর মান, সরি কেসি এর মান অসীম হতে পারে কিনা সেটা আবার দেখি। খেয়াল করো, আমরা জানি কোনো কিছুকে যদি 0 দ্বারা ভাগ করা হয়, শূন্য দ্বারা ভাগ করা হয়, তাহলে সেই অনুপাতটার মান অসীম হয়ে যায় বা ইনফিনিটি হয়। দেখো তো কেসি এর সমীকরণে যদি বিক্রিয়ক এ এবং বি, অর্থাৎ বিক্রিয়ক ক্যাপিটাল এ এবং বি এর ঘনমাত্রা বা পরিমাণ যদি একেবারে না থাকে, শূন্য হয়, তাহলে কিন্তু এই ভাগফলটার মান ইনফিনিটি হবে কেসি এর ক্ষেত্রে। কিন্তু আমরা জানি কোন একটি উভঙ্গী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ই থাকে। তো যেহেতু উভয়ই থাকবে, তাহলে অবশ্যই এ এবং বি এই বিক্রিয়কের পরিমাণ শূন্য হবে না, এবং শূন্য না হলে ভাগফলের মানও ইনফিনিটি হবে না, অর্থাৎ কেসি এর মানও অসীম হতে পারে না। তাহলে এভাবে যেহেতু সাম্যাবস্থায় কোন একটি উভঙ্গী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদ এবং বিক্রিয়ক উভয় উপাদানই উপস্থিত থাকে, খুবই ক্ষুদ্র হলেও, সেজন্য কেসি এর মান শূন্য হতে পারে না। পাশাপাশি একই কারণে কেপি এর মানও শূন্য বা অসীম হতে পারে না। এবার আসো ভরক্রিয়ার সূত্রের প্রয়োগ দেখব। বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কেপি অথবা কেসি এর রাশিমালা কিভাবে বের করব। দেখো এই বিক্রিয়াটির ক্ষেত্রে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করেছে, এবং বিক্রিয়াটি একটি উভঙ্গী বিক্রিয়া এবং এটি সাম্যাবস্থায় পৌঁছাবে। ওকে, খেয়াল করে দেখো, এটি প্রাথমিক অবস্থায় কি আছে, মনে করো হাইড্রোজেন নিয়েছি এ মোল পরিমাণ এবং আয়োডিন নিয়েছি বি মোল পরিমাণ, মানে অর্থাৎ বিক্রিয়ার শুরুতে, তখন কিন্তু কোনো উৎপাদ নেই, থাকে না, তাহলে সেটি শূন্য। এখন আমরা জানি যে বিক্রিয়ক থেকে কিছু পরিমাণ বিয়োজিত হয়ে উৎপাদ তৈরি হয়, সেই উৎপাদ আবার বিপরীত দিকে বিক্রিয়া করে
বিক্রিয়ক তৈরি করে এবং একটা সময় এই সম্মুখ দিকের বিক্রিয়া এবং বিপরীত দিকের বিক্রিয়ার গতিবেগ সমান হয়ে গেলে সেটা হয় সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থা অর্জিত হতে হলে কি করতে হয়? প্রথমে বিক্রিয়ক থেকে কিছু পরিমাণ ভাঙতে হয়, ভেঙে উৎপাদ তৈরি করতে হয়। তাহলে যদি মনে করি যে এই বিক্রিয়কগুলো থেকে আলফা পরিমাণ করে বিয়োজিত হয়ে গিয়েছে, তারপর সাম্যাবস্থায় পৌঁছেছে, তাহলে অবশ্যই এই বিক্রিয়ক হাইড্রোজেন বিক্রিয়ক প্রাথমিক অবস্থায় কি ছিল? এ মোল পরিমাণ, সেখান থেকে কতটুকু ভেঙে গেছে? আলফা। আয়োডিন কতটুকু ছিল? বি মোল পরিমাণ, সেখান থেকে ভেঙে গেছে কতটুকু? আলফা। তাহলে অবশিষ্ট থাকবে কত সাম্যাবস্থায়? এ মাইনাস আলফা এবং বি মাইনাস আলফা, এবং উৎপাদ তৈরি হবে কত? 2 আলফা। 2 আলফা কেন তৈরি হচ্ছে? বিষয়টি ভালো খেয়াল করো। যেহেতু 1 মোল হাইড্রোজেন এবং 1 মোল আয়োডিন বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োড তৈরি করে, তাহলে অবশ্যই আলফা মোল হাইড্রোজেন এবং আলফা মোল আয়োডিন ভেঙে গেলে 2 আলফা মোল হাইড্রোজেন আয়োড তৈরি হবে। ওকে, তাহলে সাম্যাবস্থায় এই বিক্রিয়ক এবং উৎপাদ কত মোল পরিমাণে আছে সেটা কিন্তু আমরা জানি। অর্থাৎ হাইড্রোজেন আছে এ মাইনাস আলফা এবং আয়োডিন আছে বি মাইনাস আলফা এবং হাইড্রোজেন আয়োডাইড আছে 2 আলফা। এখন কেসি এর এই বিক্রিয়াটির ক্ষেত্রে নিচের দিকে খেয়াল করো, কেসি এর যে রাশিমালাটি আছে অর্থাৎ কেসি সমান হাইড্রোজেন আয়োডাইডের উপর পাওয়ার 2 এবং হাইড্রোজেন এবং আয়োডিনের ঘনমাত্রার ভাগফল। তাহলে সাম্য অবস্থায় কেসি এর মান বের করতে হলে এই বিক্রিয়াটির ক্ষেত্রে কিন্তু এই উপাদানগুলোর সাম্য অবস্থায় ঘনমাত্রা জানতে হবে, কিন্তু আমরা জানি কি? মোল। ঘনমাত্রা কিন্তু জানি না, জানি মোল। তাহলে মোলকে ঘনমাত্রা কিভাবে নিয়ে যাওয়া হয়? আয়তন দ্বারা ভাগ করে। তাহলে আমরা যদি ধরে নেই এই বিক্রিয়াটি ঘটেছে ভি আয়তনের পাত্রে করেছি আমি, তাহলে অবশ্যই প্রতিটি সাম্য অবস্থায় মোলকে আমি ভি দ্বারা ভাগ করলে তাদের ঘনমাত্রা পাবো। সেই ঘনমাত্রাকে যদি আমি কেসি এর সমীকরণে বসাই, তাহলে ফাইনালি এই সমীকরণটি পাবো কেসি সমান 4 আলফা স্কয়ার ডিভাইডেড বাই a মাইনাস আলফা ইন্টু বি মাইনাস আলফা। তো এটা হচ্ছে কেসি রাশিমালা। তাহলে এভাবে বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে কেসি এর সমীকরণ বের করতে হবে এবং এটা অনেক ইম্পর্টেন্ট। এবং তোমাদের বইয়ে যার কাছে যে রাইটের বই আছে সেখান থেকে এভাবে কেসি এর রাশিমালা বের করা শিখবা বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে। এক এক বই এক এক রকম ভাবে দেয়া আছে, যে বইয়ে যেভাবে থাকুক না কেন সেখান থেকে একটু শিখে নিবা এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে কোশ্চেন করবা। ওকে, আরেকটা বিষয় দেখো, কেপি এই সমীকরণ থেকে যদি কেসি এর রাশিমালা থেকে যদি আমি কেপি এর মান বের করতে চাই, তাহলে ওই যে আগের সম্পর্ক অর্থাৎ কেপি সমান কেসি আরটি ডেলএন, ডেলএন এর মান বের করে নিতে হবে। কিভাবে? উৎপাদের মোল সংখ্যা থেকে বিক্রিয়কের মোল সংখ্যা বের করতে হবে। এখানে খেয়াল করো উৎপাদের মোল সংখ্যা আছে কত? 2 মোল হাইড্রোজেন আয়োডাইড অর্থাৎ 2, বিক্রিয়ক আছে কত? 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিন, তার মানে 1 প্লাস 1 2, তাহলে বিয়োগ করলে 0 পাবো। তাহলে ডেলএন এর মান যেহেতু 0, তাহলে অবশ্যই আরটি টু দি পাওয়ার 0 এর মান 1, তার মানে কেপি সমান কেসি, অর্থাৎ কেসির মানও যা কেপির মানও তাই। তাহলে এভাবে বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে কেসি সমীকরণ ক্যালকুলেশন করতে হয় এবং সেখান থেকে কেপির মান বের করা যায়। অপরদিকে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কেপির মান আগে বের করে তারপর কেসি বের করতে হবে। খেয়াল করো কেসির রাশিমালা প্রতিপাদনে যে বিষয়টি আমাদের বের করতে হয়, প্রথমে বিক্রিয়ক হোক অথবা উৎপাদক সেই উপাদানগুলোর সাম্য অবস্থায় মোল জানতে হয়, তারপর তাদেরকে আয়তন দ্বারা ভাগ করে, বিক্রিয়া পাত্রের আয়তন দ্বারা ভাগ করে ঘনমাত্রা বের করে সমীকরণে বসাই দিলেই শেষ হয়ে যায়। খেয়াল করো আরেকটি বিক্রিয়ার ক্ষেত্রে কেসির রাশিমালাটি প্রতিপাদন করা আছে। এই ক্ষেত্রে আমরা বিক্রিয়ক নিয়েছি হাইড্রোজেন আয়োডাইড, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইড থেকে শুরু করেছি, ওটার বিপরীত হবে। প্রাথমিক অবস্থায় হাইড্রোজেন আছে 2 মোল অর্থাৎ 2a, কোনো হাইড্রোজেন উৎপাদ আয়োডিন উৎপাদ নেই, সাম্য অবস্থায় এখান থেকে 2 আলফা ভেঙে গিয়েছিল, এই জন্য সাম্য অবস্থা তৈরি হয়েছে। অর্থাৎ সাম্য অবস্থা কতটুকু থাকবে? 2a থেকে 2 আলফা বিয়োগ করবো, তাহলে তৈরি হবে কতটুকু? আলফা আলফা। এভাবে তাদেরকে আয়তন দ্বারা ভাগ করে কেসির সমীকরণে বসালে কেসির মান পেয়ে যাবো। এবার আসা যাক কেপি এর রাশিমালা গণনা। দেখো ওকে, আমরা এই বিক্রিয়াটির ক্ষেত্রে কেপি এর রাশিমালা গণনা শিখব। খেয়াল করো নাইট্রোজেন টেট্রাঅক্সাইড বিয়োজিত হয়ে উৎপাদ নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়েছে 2 মোল পরিমাণ। এই স্বাভাবিকভাবেই আগের মতো করে প্রাথমিক অবস্থায় নাইট্রোজেন টেট্রাঅক্সাইড ছিল a মোল, কোনো উৎপাদ ছিল না অর্থাৎ 0। নাইট্রোজেন টেট্রাঅক্সাইড থেকে আলফা পরিমাণ ভেঙে গিয়েছে, ফলে এখানে 2 আলফা তৈরি হবে, তার ফলে সাম্য অবস্থায় পৌঁছাবে। অর্থাৎ সাম্য অবস্থায় নাইট্রোজেন টেট্রাঅক্সাইড কতটুকু আছে? অর্থাৎ N2O4 কতটুকু আছে? a মাইনাস আলফা, এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড বা NO2 আছে 2 আলফা। এখন বিক্রিয়াটি কেপির যে সমীকরণে দেখছো, কেপি সমান যে রাশিটা আবার কেসি সমান যেটা, কারণ কেসি যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে? এই মোলগুলোকে
আয়তন দ্বারা, অর্থাৎ একটা আয়তন ধরে নিব ভি, সে আয়তন দ্বারা ভাগ করে কেসি এর সমীকরণে বসাই দিলেই ফাইনাল আমরা রাশিমালা পেয়ে যাব। অপরদিকে কেপি যদি বের করতে চাই, বিষয়টি খেয়াল করো, কেপি কিন্তু উপাদানগুলোর আংশিক চাপ জানতে হবে, অর্থাৎ পি NO2 এর উপরে স্কয়ার আছে এবং পি N2O4, এগুলো হচ্ছে এদের আংশিক চাপ। আংশিক চাপ কিভাবে বের করতে হয়? সাম্য অবস্থায় আমরা জানি মোল, কিন্তু আমাদের বের করতে হবে কি সাম্য অবস্থায় উপাদানগুলোর আংশিক চাপ। নিচে দেখো একটা ফর্মুলা আছে আংশিক চাপ কিভাবে করে। কোন একটি মিশ্রণের আংশিক চাপ হচ্ছে, মিশ্রণে কোন একটি উপাদানের আংশিক চাপ হচ্ছে ওই উপাদানের মোল সংখ্যা ভাগ মিশ্রণের উপাদান সমূহের মোট মোল সংখ্যা ইনটু মোট চাপ। তার মানে কোন একটি মিশ্রণে কোন উপাদানের যদি আমি আংশিক চাপ বের করতে চাই তাহলে এই ফর্মুলা বের করতে হবে। এটা আমরা মিশ্রণ কেন বলছি? কারণ এই বিক্রিয়ার মাধ্যমে সাম্য অবস্থায় কিন্তু দুইটিই আছে, অর্থাৎ নাইট্রোজেন টেট্রাঅক্সাইডও আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইডও আছে, তাহলে এটা অবশ্যই মিশ্রণ। ওই মিশ্রণে যদি একটি উপাদান আমি আংশিক চাপ বের করতে চাই, মনে করো N2O4 এর অথবা NO2, তাহলে এই ফর্মুলা বের করতে হবে। ওকে, তো সেটা কিভাবে করবো দেখো করা আছে। নাইট্রোজেন টেট্রাঅক্সাইড আংশিক চাপ কিভাবে করা আছে দেখো, সাম্য অবস্থায় নাইট্রোজেন টেট্রাঅক্সাইড কতটুকু ছিল? A মাইনাস আলফা, এবং সেটাকে ভাগ করা হয়েছে কতটুকু দ্বারা? A প্লাস আলফা দ্বারা। A প্লাস আলফা কোথায় পেলাম? A প্লাস আলফা হচ্ছে ওই মিশ্রণের সাম্য অবস্থায় মোট মোল, কারণ আমাদের মোট মোল সংখ্যা জানতে হবে। তার মানে ওই বিক্রিয়ার মাধ্যমে যে উপাদানগুলো আছে তাদের সাম্য অবস্থায় যে মোল ছিল সেগুলোকে সবগুলো যোগ করব, যোগ করে কি পাবো? মোট মোল সংখ্যা। এরপর আমরা এই সূত্র থেকে, অর্থাৎ উপাদানের আংশিক চাপ সমান ওই উপাদানের মোল সংখ্যা ভাগ মোট মোল সংখ্যা ইনটু মোট চাপ, মোট চাপ ধরে নিতে হবে পি, এভাবে আংশিক চাপ ক্যালকুলেশন করে কেপি এর রাশিমালায় বসে আমরা ফাইনালি একটি সমীকরণ পাবো। তাহলে এভাবে কেপি বের করতে হয়। তাহলে কেসি বের করতে হলে সাম্য অবস্থায় মোল সংখ্যা জেনে আয়তন ভি দ্বারা ভাগ করে কেসি এর রাশিমালায় বসাতে হয়। অপরদিকে কেপি বের করতে হলে কি করতে হয়? সাম্য অবস্থায় মোল সংখ্যা জেনে মোট মোল সংখ্যা বের করে তাদেরকে এই যে আংশিক চাপের সূত্র অনুযায়ী মোট চাপ ধরে নিয়ে ক্যালকুলেশন করে কেপি রাশিমালা বের করতে হয়। এ হচ্ছে কেপি এবং কেসি রাশিমালা নির্ণয়। তো তোমাদের বইয়ের যে উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণগুলো থেকে বিভিন্ন উদাহরণ প্র্যাকটিস করবে, এবং বাসা কাজ হিসেবে অ্যামোনিয়ার এই উৎপাদন প্রণালীটি ক্ষেত্রে কেসি এবং কেপি এর রাশিমালা প্রতিপাদন করার চেষ্টা করো। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। আগামী দিনে ইনশাল্লাহ আমরা সাম্য ধ্রুবক কেসি এর তাৎপর্য পড়ব এবং কেসি এবং কেপি এর গাণিতিক সম্পর্ক দেওয়া আছে, অর্থাৎ গাণিতিক যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফিজ।